সরাসরি লেনদেনের চেয়ে উচ্চ আদালতে অনিয়মের বেশি অভিযোগ রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। এজন্য শুধু সংস্কার নয়, দুর্নীতি দূর করতে আইনজীবীরা জোর দিচ্ছেন এই সিন্ডিকেট নির্মূলে। আদালতে কারো দলীয় পরিচয়কে গুরুত্ব না দেওয়ার দাবি তাদের। তবে আইন কর্মকর্তারা বলছেন, আগের সরকারের দুর্নীতির ধারা বন্ধে আরও সময় প্রয়োজন। সত্যিকারের স্বাধীন ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগ গড়তে আলাদা সচিবালয় ও বিচারপতি নিয়োগে স্বাধীন কমিশন গঠন সহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কিন্তু এর মাধ্যমে কি সহসাই উচ্চ আদালতে দুর্নীতি অনিয়ম দূর হবে? এই প্রশ্নের উত্তরে বিগত দিনের অভিজ্ঞতা তুলে ধরে আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্টে মূলত বড় অনিয়ম হয় রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। আদালতের আদেশ কিংবা রায়ে থাকে দলীয় আইনজীবী নেতাদের প্রভাব। তারা দক্ষ না হলেও বিচার প্রার্থীদের ভিড় কমে না। অনেক সময় বিচারকের সঙ্গে বিশেষ সখ্যতার লোভ দেখিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের ফি। আইনজীবীরা বলছেন, এই সিন্ডিকেট ভাঙতে দায়িত্ব নিতে হবে বিচারক, আইনজীবী সহ সকলের। অবাক হবেন, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার রকুনউদ্দিন মাহমুদের কাছ থেকে ব্রিফ কেড়ে নিয়ে গ্রামীণ ফোন থেকে অনেক কোম্পানিগুলো তারা তাপসকে নিয়োগ দিয়েছে, যার যে তাপস হাঁটুর বয়সীও না, বা তাপস অনুগত কেউ দাঁড়ালেই আমাদের ইভেন তদানীন্তন প্রধান বিচারপতিরা পর্যন্ত সাকাম হয়ে যেত, নার্ভাস হয়ে যেত। তো এই যে বুদ্ধিভিত্তিক দুর্নীতি, আর্থিক মূল্য হিসাব করেন তো কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি সুপ্রিম কোর্টে হয়েছে। প্রত্যেক জজের, বিচারকের এই আয় এবং ব্যয়ের এবং সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের যে একটা সেল থাকা বা প্রধান বিচারপতির নেতৃত্বে একটা ব্যবস্থা গ্রহণ করা, যেন তার মাধ্যমে এই ডিক্লারেশনগুলো দেওয়া হয়। শুধু আইনজীবী নন, দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়েন খোদ বিচারপতিরাও। সম্প্রতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মোকাবিলা না করেই দুর্নীতির অভিযোগ নিয়ে 3 বিচারপতির পদত্যাগই এর বড় প্রমাণ বলছেন আইনজীবীরা। তবে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময় আগের চেয়ে অনিয়ম কমেছে। পুরোপুরি পরিবর্তন হয়েছে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু অনেকাংশেই পরিবর্তন হয়েছে। যারা ক্লায়েন্ট, মক্কেলরা, তারা মনে করে যে এই আইনজীবীকে দিয়ে ওই জাজ সাহেবের কাছে গেলে হয়তো একটা সুবিধা পাবো, বা উনি একটু পলিটিক্যালি প্রভাবশালী, ওনাকে নিলে আমার সুবিধা হবে। বিচার বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাই যে কোনো সিন্ডিকেট ভাঙার এখনই মোক্ষম সময়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের অন্য স্থায়ী অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। ঢুকতে পারবেন না সাংবাদিকেরাও। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাংবাদিকদের জন্য ইস্যু করা অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে। তবে 15 দিনের মধ্যে পুলিশের বিশেষ সেলের মাধ্যমে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করা যাবে। আগুন পরবর্তী সময়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় এই আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা এখনই বলার সময় হয়নি বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। দুর্ঘটনার কারণ খুঁজতে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চ পর্যায়ের তদন্ত দল। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক তথ্য উপাত্ত নাশকতার দিকে ইঙ্গিত করছে। বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনের 3টি আলাদা জায়গায় আগুন লাগে। জানিয়ে আলোচনা চলছে এটি দুর্ঘটনা নাকি নাশকতা। নানা প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার সকালে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে 8 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত দল। সচিবালয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। সংগ্রহ করা হয় আলামত। প্রথম দিনের তদন্ত শেষে কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, আগুন দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। আমাদের আজকে বসেছিলাম এইটাই, এর বেশি কিছু বলার নাই। তদন্ত শেষ হলে আপনারা বাকিটা হয়তো জানানো যাবে, বাট এখন তদন্তের কাজ চলছে। সবাইকে কি মনে হচ্ছে আপনাদের? আমরা এখন কিছু তবে দুর্ঘটনার ধরন নাশকতাকেই ইঙ্গিত করে বলে মত বিশেষজ্ঞদের। একই সাথে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। যেহেতু এর 25 তারিখ এটা ছিল আপনার হলো ছুটির দিন ছিল, এখানে কিন্তু কোনো লোকজন ছিল না, তো কোশ্চেন ডাজ নট রেইজ। এখানে কিন্তু ওভারলোডও ইলেকট্রিক্যাল ছিল না। আর ফায়ার হ্যাপেন্ড মিডনাইটে 1:50-এর দিকে, তো এখানেও কিন্তু ওই সম্পর্কটা নাই, শর্ট সার্কিট বা আপনার অন্য কিছু তেমন একটা সম্ভাবনা নাই। 3 দিনের মধ্যে তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা। আগুনের ঘটনায় গঠিত অন্য কমিটিগুলোও কাজ শুরু করেছে। সচিবালয়ে আগুনে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।
আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার বিষয়ে আমলাদের প্রতিক্রিয়া নীতিগতভাবে ঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিশৃঙ্খলা তৈরির কারণে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বসবে সরকার। এক্ষেত্রে কোনো একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে না। গত রোববার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনার বিপরীতে সচিবালয়ে বিক্ষোভ করেন আমলারা। এর আগেও কয়েক দফা হয় আন্দোলন। বুধবার পুরো কমিশনের পদত্যাগের দাবি তোলেন তারা। অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংলাপে তথ্য উপদেষ্টা বলেন, আমলাদের কারণে শৃঙ্খলা নষ্ট হচ্ছে, এসবের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। সাংবিধানিক সরকারও নয় এক অর্থে, আবার বৈপ্লবিক সরকারও নয় আরেক অর্থে। একটা অন্তর্বর্তী সরকার যে ট্রানজিশনের জন্য কাজ করছে, ফলে এই সরকারের ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তার অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা দেখছি যে এই খুব সাম্প্রতিক সময় আমরা আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি যে তারা এক ধরনের হুমকি দিচ্ছে। তো এইটার একটা সাহস তারা তো পেয়েছে বিগত সময়গুলোতেই। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সংস্কার প্রসঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। জানান, জানুয়ারি নাগাদ কমিশনগুলোর প্রতিবেদন হাতে এলেই সবার সঙ্গে আলোচনা করবে সরকার। একতরফা কোনো সিদ্ধান্ত হবে না। সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে স্যার কোনো ডিসিশন বা এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে, কনসালটেশনও বসা হবে এবং কতটুকু সংস্কার আসলে সম্ভব এবং কোনটা মধ্যমেয়াদী কোনটা দীর্ঘমেয়াদী এটা নিয়ে আলোচনা করার পরে তখন আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে তখন এটা স্পষ্ট হবে জনগণের সামনে এবং রাজনৈতিক দলগুলোর সামনে যে আমাদের প্রায়োরিটি কি, প্রায়োরিটি সংস্কারগুলো কি কি এবং আমরা কি করতে পারি। আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান উপদেষ্টারা। আমরা যে আশায় করেছিলাম বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐক্য ছাড়া সংস্কার বা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, তাই দুটোর প্রস্তুতি একসঙ্গে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের উদ্বোধনী ভাষণে একথা বলেন তিনি। জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের দেশ রূপান্তর পর্বে প্রবেশ করেছে, তাই সংস্কার প্রশ্নে সবাইকে এক হতে হবে। ঐক্য, সংস্কার ও নির্বাচন সামনে রেখে অংশীজনদের নিয়ে শুরু 2 দিনের জাতীয় সংলাপ। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস। সকল ধরনের বৈষম্য অবসানের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ রূপান্তর পর্বে প্রবেশের অধিকার অর্জন করেছে জানিয়ে এই রূপান্তর কার্যকরে সব শক্তি নিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, সে কারণেই সংস্কার প্রশ্নে সবাইকে একমত হতে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। এ সময় অধ্যাপক ইউনূস আরও বলেন, মানবতা বিরোধীদের বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই অভ্যুত্থান শুধু দেশকে মুক্ত না, সাহসীও করেছে। ঐক্যই এর মূল শক্তি। আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। ফ্যাসিবাদ দেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে অন্ধকারে নিয়ে গিয়েছিল জানিয়ে আবারও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, তবে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দিয়ে সংস্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে জাতীয় সংলাপে এই মন্তব্য করেন তিনি। সংলাপে সংস্কার ও নির্বাচন নিয়ে কাজ করার পাশাপাশি জনগণকে স্বস্তি দেওয়ার পরামর্শ দেন আলোচকেরা।
53 বছরের অভিজ্ঞতায়। ফলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে চলছে 2 দিনের জাতীয় সংলাপ। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে সংলাপে প্রথম দিনের আলোচনায় যোগ দেন রাজনীতিবিদ, শিক্ষক, অর্থনীতিবিদ, সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনায় সংস্কারের পাশাপাশি জনজীবন সহনীয় করার পরামর্শ উঠে আসে। যদি আমার পাশের বাড়িতে রাত্রিবেলা 11টার সময় ডাকাতি হয় সবচেয়ে সম্ভ্রান্ত বাড়ি এলাকাতে, তাহলে যদি ওই নিরাপত্তা যদি আমার না থাকে, কতদিন আমি সংস্কারের জন্য অপেক্ষা করে থাকব? সেহেতু সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। বারে বারে জাতীয় পতাকাকে খামচে ধরার চেষ্টা করছে সেই পুরানো শকুন। প্রতিহতের জায়গা আমাদের বজায় রাখতে হবে। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। আলোচনায় সংস্কারের পাশাপাশি জনজীবন সহনীয় করার পরামর্শ উঠে আসে। সংলাপে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সংস্কার চায় না এমনটি ঠিক নয়। সংস্কার প্রস্তাব জমা দেওয়ার আগে সব রাজনৈতিক দলের সাথে কমিশনের সংলাপে বসা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময়ই গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই, উপর থেকে আপনারা চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। সুতরাং আমরা সকলকে সঙ্গে নিয়ে সেই কাজগুলো করব। শনিবার শেষ হবে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপ। আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন, তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি। শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে এসব কথা জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, ভোটাররা নির্বিঘ্নে পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারলেই হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেখানে আওয়ামী লীগের অংশ নেওয়া বা না নেওয়া মুখ্য নয়। অ্যাটর্নি জেনারেল বলেন, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকার হরণ করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা আওয়ামী লীগের ব্যাপার। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। ক্ষমতায় যাওয়া জামায়াতে ইসলামের উদ্দেশ্য নয়, বরং সুশাসন প্রতিষ্ঠায় তাদের লক্ষ্য বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে একথা জানান তিনি। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছিল দাবি করলেও এখন হাহাকার চলছে। তাদের লুটপাটের কারণে ব্যবসা বাণিজ্যে সব বন্ধ হয়ে গেছে। স্বৈরাচার চলে গেলেও দেশ এখনও চাঁদাবাজ ও দখলদার মুক্ত হয়নি। দেশে সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সমর্থনও চেয়েছেন জামায়াতে ইসলামের আমির। বলেছেন, তার দল ধনী গরিবের বৈষম্য দেখতে চায় না। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে, যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে। কেউ গাছতলায় আর কেউ বৃষতলায়, এটা হবে না অবস্থা। একটা সামঞ্জস্য থাকবে, সমতা নয়, ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ। কৌশলগত অংশীদার নয়, বন্ধু হিসেবেই চীনের সাথে কাজ করতে আগ্রহী বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শুক্রবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। চীন দক্ষিণ এশিয়া সভ্যতা এবং কানেক্টিভিটি, ইতিহাস ও সমসাময়িক বিষয় নামের 2 দিনব্যাপী এই সেমিনার আয়োজিত হয়েছে। উপদেষ্টা আরও বলেন, শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করতে আগ্রহী 2 দেশ। বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতেও কাজ করবে বলে জানান তিনি। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সাথে সম্পর্ক বাড়াতে আগ্রহী চীন।
এবছর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত কৌশলগত সহযোগিতায় উন্নীত করা হয়েছে। এই অংশীদারিত্ব আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও উজ্জ্বল ভবিষ্যতের অভিন্ন দৃষ্টিভঙ্গিতে গড়ে উঠেছে। বেপরোয়া গতির কারণেই মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কারকে ধাক্কা দেয় বাস। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। মারা যান একই পরিবারের 4 জন সহ 5 জন। আহত হয়েছেন আরও 15 জন। বাসটি জব্দ করা হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার বেলা 11টার দিকে ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়েছিল মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার। এই সময় মাওয়ামুখী ব্যাপারী পরিবহনের একটি বাস দ্রুত গতিতে প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সেটি। ছিটকে পড়ে মোটরসাইকেলটি। একটি বাস, একটি মোটরসাইকেল এবং একটি প্রাইভেট কারকে কিভাবে যে আসলে মেরে দিল, আসলে দেখে খুব খারাপ লাগলো। আমি যখন আসি তখন যে গাড়িটারে অ্যাক্সিডেন্ট করছে, তো তখন যে মানুষজন অ্যাম্বুলেন্সে ভর্তাছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। সরিয়ে নেওয়া হয় ক্ষতিগ্রস্ত যানগুলো। জব্দ করা হয় বাসটি। গুরুতর আহতদের ঢাকায় নেওয়ার পথে মারা যান কয়েকজন। ঢাকা থেকে একটি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার, একটি মাইক্রো বাস এবং একটি হুন্ডাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। প্রত্যেককে উদ্ধার করে ঢাকা সলিমুল্লাহ মিটফুট মেডিকেলে পাঠানো হয়। পুলিশ বলছে বেপরোয়া গতি এই দুর্ঘটনার কারণ। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই বাসের চালকের অসতর্কতাই বলেন বা তার কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই হোক, যে কোনো কারণে ঘটেছে এবং ঘটনাটা ঠিক আপনার টোল প্লাজায় ঢুকার মুখেই। চলতি বছর এই এক্সপ্রেসওয়েতে 64টি দুর্ঘটনায় 21 জনের মৃত্যু হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটে বন্দরগুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম। আটকা পড়েছে তেল, সারসহ হাজার হাজার টন পণ্য। চাঁদপুরে জাহাজে 7 শ্রমিক হত্যার ঘটনায় সঠিক তদন্ত ও বিচার সহ নানা দাবিতে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি আদায়ে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি তাদের। গেল রোববার চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচার ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ধর্মঘটে নৌযান শ্রমিকেরা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নৌঘাট থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস হচ্ছে না। এতে সারা দেশে চাল, ডাল, গম, তেল সহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। আজ রাত 12টা আমরা ধর্মঘট পালন করতেছি। আল বাকারা 7 জন নাবিককে গলা কেটে হত্যা করেছে। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সুস্থ তদন্ত করে খুনিদের আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হোক। আমরা দীর্ঘদিন নিরাপত্তাহীন ভুগতেছি। 3 বছর যাবৎ অতিরিক্ত বেড়ে গেছে, কিন্তু আইনের শাসনটা আমাদের এই নৌ সেক্টরে কিন্তু প্রতিষ্ঠিত নাই। আইনের শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণে প্রতিনিয়ত আমরা হামলার এবং চাঁদাবাজির বিভিন্ন রকমের সমস্যা জর্জরিত হয়ে পড়ে আছি। চাঁদপুর নৌবন্দর থেকে কোনো পণ্যবাহী জাহাজ লোড আনলোড হয়নি। এতে প্রায় 500 লাইটারেজ ও কার্গো জাহাজে পণ্য আটকা পড়ে আছে। আমরা যে জাহাজ নিয়ে চলাফেরা করতেছি, আমাদের জাহাজের কোনো নিরাপত্তা নাই। খুলনার মংলা ও নোয়াপাড়ায় শতাধিক লাইটার জাহাজ নোঙর করে আছে। একই পরিস্থিতি পায়রা বন্দরেও। যারা হত্যা করেছে তাদেরকে অ্যারেস্ট না করা হবে তত সময় পর্যন্ত আমরা এই কর্মবিরতি পালন করব। সিরাজগঞ্জের শাহজাদপুর নৌবন্দরে কর্মবিরতির প্রভাবে শতাধিক জাহাজে আটকে আছে প্রায় 5000 টন জ্বালানি তেল, বালু, সারসহ বিভিন্ন পণ্য। বাংলাদেশে খালি ওই জায়গা নাই, সমস্ত জায়গায় নদী বন্দরে প্রায় জায়গায় ডাকাতি, চুরি ডাকাতি হয়। নারায়ণগঞ্জেও কর্মবিরতির কারণে স্থবির বন্দরের কার্যক্রম। সারা দেশে 10,000 পণ্যবাহী জাহাজে প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করেন। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে ধর্মঘটের প্রভাব কতটা পড়েছে জানাবেন, ব্যবসায়ীরা কি বলছেন? আসলে গত 2 দিন ধরে আমরা দেখেছি যে নৌযান যে ধর্মঘট সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু চলছে।
অর্থাৎ আমি এখন যেখানে রয়েছে এটি মজুচৌধুরী ঘাট। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে কয়েকটি পণ্যবাহী যে লাইটারের কার্গো রয়েছে, জাহাজ রয়েছে, সেগুলো কিন্তু এখানে পূর্ণ ওঠানামা অর্থাৎ লোড আনলোড করা হচ্ছে না, সেখানে অবস্থান করছি। বিশেষ করে রামগতির চর আবদুল্লার যেই চর গজারি এলাকা রয়েছে, সেখানে আমরা যেটি খবর পেয়েছি প্রায় শতাধিক যে পণ্যবাহী জাহাজ সেখানে নঙ্গর করে তারা অবস্থান করছে। সেখানে রয়েছে সিমেন্ট, সার এবং চাল, যে অন্যান্য যে কয়লা থেকে চিনি, এই ধরনের পণ্য কিন্তু সেখানে রয়েছে। ফলে লোকসানের মুখে পড়তে হয়েছে এখানকার যারা শ্রমিক রয়েছে, তারা যেমন একদিকে লোকসানের মুখে পড়তে হচ্ছে যে তারা কাজ করতে পারছে না, তারা আন্দোলনে থাকতে হচ্ছে। অন্যদিকে যে ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু সঠিক সময়ে গন্তব্য যে পণ্যগুলো পুষতে না পারার কারণে তাদের যেই খরচ সেটি কিন্তু বাড়ছে, এমনটি বলছে। তবে আমরা অনেক শ্রমিকের সাথে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছে চাঁদপুরের যে সাত শ্রমিক হত্যাকাণ্ডের যে সুষ্ঠু তদন্ত করতে হবে, পাশাপাশি সঠিক বিচার করতে হবে এবং প্রত্যেক শ্রমিককে ক্ষতিপূরণ 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তাদের কি এই যে ধর্মঘট সেটি তাদের চলবে, এমনটি তারা জানিয়েছেন। এর বাইরে আমরা দেখেছি বা অনেক শ্রমিকের সাথে কথা বলেছি যারা জাহাজের মালিক রয়েছে বা এখানে যারা মাস্টার রয়েছে, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে আমাদের শুধু লক্ষ্মীপুরে কিন্তু বিভিন্ন স্থানে যে চর গজারিয়া বা চর মেগা বা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, কিন্তু সেখানে কিন্তু মোটা অঙ্কের চাঁদা দিতে হয়। এই চাঁদা বন্ধ করতে হবে, আর এই চাঁদা বন্ধ না করলে তারা কিন্তু বিভিন্ন ধরনের সম্মুখীন হতে হচ্ছে, তারা মারধরের শিকার হতে হচ্ছে। অর্থাৎ এই চাঁদাবাজি সহ অন্যান্য যে দাবি আছে, যে দাবিগুলো যদি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, এমনটি অনেক শ্রমিক আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে আমরা দেখেছি যে সিমেন্টের যে জাহাজগুলো রয়েছে বা কয়লার যে জাহাজগুলো রয়েছে তারা সেখানে অবস্থান করছেন এবং তারা নঙ্গর করে সেখানে রয়েছেন। তবে এতে করে প্রভাব পড়েছে যে সঠিকভাবে যে পণ্যগুলো সঠিকভাবে যে অন্য জায়গায় লোড আনলোড না করতে পারে, কিন্তু এটার প্রভাব আমরা দেখেছি বা তার প্রভাব এখানে পড়েছে, এমনটি আমরা দেখেছি। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। সুনামগঞ্জে ছাতকে নৌপথে টোল আদায়ের নামে চলছে চাঁদাবাজি। প্রতিদিনই দুটি জায়গায় বিআইডব্লিউটি এর নামে 20 থেকে 30 লাখ টাকা হাতে নিচ্ছে সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগীদের অভিযোগ, উচ্চ আদালতের নির্দেশনা না মেনে একটি মহলকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে বিআইডব্লিউটি এর বিরুদ্ধে। চাঁদা না দিলে মারধরেরও শিকার হতে হচ্ছে নৌযান শ্রমিকদের। নৌযান থামিয়ে এভাবে সুনামগঞ্জের ছাতকে চাঁদা আদায় করছে সংঘবদ্ধ একটি চক্র। নির্দিষ্ট ঘাটে পণ্য ওঠানামায় টোল আদায়ের কথা থাকলেও অবৈধভাবে চলন্ত অবস্থায় চাঁদা নিচ্ছে চক্রটি। আর এর পেছনে বিআইডব্লিউটি এর কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে দাবি স্থানীয়দের। এরা তো চাঁদা বেশি করে নিতে আছে আর কি, আমরা কিছু করতে পারি না। আমরা কিছু বলতে গেলে আমাদের গায়ে হাত তুলে মারধর করে। 15 দিন করে 2 মাস করে এই টেন্ডার দেয় এবং কোনো ছাড়া রিসিট ছাড়া। ছোট বড় সব নৌযান থেকে প্রতিদিন 8 থেকে 9 হাজার টাকা তোলা হয়। টাকা না দিলে শ্রমিকদের মারধরের পাশাপাশি লুটপাটও চালানো হয়। অভিযোগ রয়েছে দরপত্র আহ্বান করেও পছন্দের ব্যক্তিকে ইজারার দায়িত্ব দিয়ে আসছে বিআইডব্লিউটিএ। এরা টুকেন মুকেন কোনো কিছু নাই, এরা বলে ওই যে চান্দা দিতে হইব, চান্দই বলে। আমরা বলে যে এগুলা বিআইডব্লিউ ট্যাক্স দিতে হবে, বিআইডব্লিউ ট্যাক্স দিতে হবে 9,000 টাকা। এই বিষয়ে কথা বলতে রাজি হননি বিআইডব্লিউটি এর কেউ। তবে টাকা আদায়ের বিষয়টি জানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আপনি স্পট কোটেশন কিভাবে দেন? 2 বার? কোন জায়গায়? 2 বার না, আমরা তো 4 বার দিচ্ছি। কেন এটা তো কিভাবে দিচ্ছেন? না, এটা আমার হেড অফিসের থেকে এটা বলতে হবে। এটা যদি তুমি আমারে বলো যে এটা কিভাবে দেন, আমি বলতে পারবো না, কেন তারা এটা হেড অফিসের থেকে ছাড়া তো আমি দিতে পারবো না। গেল 21 অক্টোবর এক ব্যবসায়ীর দায়ের করা রিটের পর ইজারা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড়দিন সহ বছর শেষের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত সহ প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ অর্ধশতাধিক স্থানে ভিড় করছেন পর্যটকেরা। খালি নেই হোটেল ও রিসোর্টগুলো। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত ট্যুরিস্ট পুলিশও।
হাওর, বাওর, ঝর্ণা, চা বাগানে ঘেরা মৌলভীবাজার। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগে শীত মৌসুমে দেশ বিদেশের হাজারো পর্যটক ভিড় করেন সেখানে। শুভ বড়দিন সহ বছর শেষের কয়েকদিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর পর্যটন কেন্দ্রগুলো। নগর জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির ছোঁয়া পেতে মাধবকুণ্ড ঝর্ণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান, হাকালুকি হাওর, চা বাগান সহ অর্ধশতাধিক দর্শনীয় স্থানে পর্যটকদের ঢল। এই প্রকৃতিটা অ্যাকচুয়ালি আমাদের শহরে তো অত উপভোগ করা যায় না, এখানে উপভোগ করা যাচ্ছে। এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক এনজয়মেন্ট হচ্ছে। 3-4 দিনের ছুটি পাওয়া গেছে, এই কারণে একটু ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছি। আমরা এখন মাধবপুর লেক হয়ে তারপরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসেছি। তারপর আমাদের আবার প্ল্যান আছে যে আমরা টি এস্টেটগুলো একটু ঘুরে দেখব। গণপরিবহন ও নিজস্ব যানবাহনে দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। খালি নেই কোনো হোটেল ও রিসোর্ট। ক্রিসমাসের যে ছুটি, এই ছুটি হিসাবে আলহামদুলিল্লাহ এনাফ আমরা পাচ্ছি, টুরিস্ট পাচ্ছি। আমাদের দেশীয় টুরিস্ট আছে, কিছু বাইরেরও আছে। হ্যাঁ, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি বিনোদন কেন্দ্রে টুরিস্ট পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে সাদা পোশাকের পুলিশ। আমরা যখনই কোনো নিউজ পাই, সেটা 999 হোক, কোনো পর্যটকের মাধ্যমে হোক, আমাদের টিম সর্বদা তৎপরতা আছে এবং আমরা সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার কাজ বা যে কোনো আইন শৃঙ্খলা বিঘ্নকারী পরিস্থিতি হলে আমরা সামর্থ্য চেষ্টা করি। বছর শেষের ছুটিতে প্রায় 50 লাখ পর্যটকের সমাগম ঘটেছে বলে ধারণা পর্যটন সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের ইতিহাসে এই প্রথম কোনো দুদক কমিশনারের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ঘুষ দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে। তবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জহুরুল হক জানান, পৈতৃক ভিটা বাদে দেশে বা বিদেশে তার কোনো বাড়ি নেই, কোনো দুর্নীতিলব্ধ সম্পদ। বাংলাদেশের ইতিহাসে সাবেক 2 প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান, মামলা বা গ্রেপ্তারের নজির রয়েছে। এই সবই ঘটেছে দুদক আইনের ক্ষমতা বলে। কিন্তু নানা অভিযোগ উঠলেও এতদিন দুদকের কোনো কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির মামলা তো দূরের কথা, অনুসন্ধানও হয়নি। কিন্তু এবার সেটাও ঘটেছে। দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এই সংস্থারই যাবতীয় মামলার অনুসন্ধান করতেন তিনি। গেল 1 নভেম্বর পদত্যাগ করেন জহুরুল হক। এরপর 2 মাসের মাথায় 26 ডিসেম্বর তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদ ও কানাডায় বাড়ি করার অভিযোগ উঠেছে। তবে এই নিয়ে মুখ খুলতে রাজি নয় কর্তৃপক্ষ। আমার কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নেই। যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে আপনাদেরকে পরবর্তী সময়ে জানানো হবে। বিচারক হিসেবে কর্মজীবন শুরু করা জহুরুল হক পিলখানা হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলার বিচার কাজের সাথে যুক্ত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে 2 মেয়াদে বিটিআরসির কমিশনার ও পরে চেয়ারম্যান নিযুক্ত হন। আমি আমার সারা জীবনে পৈতৃক সম্পত্তি ছাড়া আর কোনো সয় সম্পত্তি নাই। বাইরে কেন, দেশেই কিছু নাই। একেবারেই বললাম না, যদি কখনো কোনো কিছু পান তাহলে আপনারা যেমনি পান সরকারিভাবে নিয়ে নেন। আর যে সজীব জয়ের কথা বলে, উনি ছিলেন আইসিটির অ্যাডভাইজার। আমার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নাই। উনি যখন আসতেন তখন দেখা সাক্ষাৎ হতো। 24 ডিসেম্বর দুদকের সাবেক এই কমিশনারের পাসপোর্ট বাতিল করে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্ক রক্ষার দাবিতে নাগরিক সমাবেশ করেছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। শুক্রবার বিকেলে পার্কের ভেতরে এই সমাবেশ হয়। পান্থকুঞ্জ প্রভাতী সংঘ এবং বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এই সমাবেশের আয়োজন করে। পান্থকুঞ্জ পার্ক ও হাতিঝিলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে কাজ চলছে। কেটে ফেলা হয়েছে বেশ কিছু গাছ। বক্তারা বলেন, আইনের তোয়াক্কা না করে এবং পরিবেশের কথা না ভেবে অপরিকল্পিত উন্নয়ন চলছে। এসব বন্ধের দাবিতে 15 দিন ধরে পার্কটিতে আন্দোলন করছেন পরিবেশবাদীরা। দেশের 44% শিশু কিশোর খেলাধুলার বাইরে, দিনে প্রায় 3 ঘন্টা কাটায় মোবাইল ফোনে। এতে 18% ক্ষেত্রে বাড়ছে স্থূলতা, এমনকি ডায়াবেটিস আর বাড়তি রক্তচাপেও ভুগছে অনেকে। এমন বাস্তবতায় শৈশবেই খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে ডায়াবেটিক সমিতি। শিশু কিশোরদের উপর অসংক্রামক রোগের প্রভাব জানতে গবেষণা করেছে ডায়াবেটিক সমিতি। গ্রাম ও শহরের 15 থেকে 19 বছরের
1300 কিশোরের উপর চলে গবেষণা। এতে দেখা যায় শিশু কিশোরদের 18 ভাগেরই উচ্চতার তুলনায় ওজন বেশি। এছাড়া 11 ভাগের রক্তচাপ বেশি এবং 4 ভাগের রয়েছে ডায়াবেটিস। সচেতনতা বাড়াতে স্মার্ট কিডস অ্যান্ড স্কুল কর্মসূচি নিয়েছে ডায়াবেটিক সমিতি, স্বাস্থ্য বিভাগ ও জাইকা। এদের সঙ্গে কাজ করছে আরও 15টি উন্নয়ন সহযোগী সংস্থা। স্বাস্থ্যকর খাবার ও জীবনযাপন নিয়ে বার্তা দেয়া হচ্ছে শিশু কিশোরদের। এসব তথ্য পরিবারকে জানাবে তারা। যদি জাঙ্ক ফুড খাই অনেক, তাহলে আমরা মোটাও হইতে পারি, অসুস্থও হইতে পারি। যদি আমরা অনেক হেলদি ফুড খাই, আমরা অসুস্থ হব না, আর হয়েছে আমরা অনেক শক্তি পাবো। ওইটা আমি শিখেছি। হেলদি ফুড খাইতে, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে, নাহলে 6 to 8 hours অফ স্লিপ লাগবে, নাহলে আমরা অনেক ফ্যাট আর অবেসিটি হয়ে যাবে। এক্সট্রা সল্ট খাই, তারপর সুগার খাই, এগুলো আমাদের উচিত নয়। আমরা এগুলো থেকে চেষ্টা করব বিরত থাকা। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটা চলা, এটা সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত, এটাও শেখানো হচ্ছে। ডায়াবেটিক সমিতি বলছে, অসংক্রামক রোগের মহামারী ঠেকাতে শৈশব থেকেই সচেতন করতে চায় তারা। কারণ অবস্থিতি বেড়ে যাচ্ছে, তো তার ফলে এই ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ এগুলো বেড়ে যাবে। তো যদি ছোটোবেলায় অবিস হয়ে যায়, তাই ওটা সহজে কমাতে পারে না, সেটা ছোটোবেলা থেকেই ধরতে হবে তাদের। আমাদের লক্ষ্য হচ্ছিল 12 থেকে 18 বছরের আমরা 1 কোটি বাচ্চাকে একটা হেলথ অ্যাপস ট্র্যাকারের মধ্যে আমরা নিয়ে আসবো, যেখানে তারা বছরে 4 বার তাদের ছিল হাইট, ওয়েট, ওয়েস্ট, হিপ, ডায়েটারি হিস্ট্রি, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হিস্ট্রি, সাথে তারপর হচ্ছে তাদের স্ক্রিন টাইম এবং তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে একটা ছিল স্লিপিং, এই ইনফরমেশন তারা ছিল আপলোড করবে। কর্মসূচির লক্ষ্য আগামী 1 বছরের মধ্যে 1 কোটি শিশু কিশোরকে সচেতন করা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লোকসানের অজুহাতে বন্ধ করে দেয়া দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে আখ মারাই শুরু হয়েছে। চিনিকলটি চালুর জন্য জনবল নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ঘুরে দাঁড়িয়েছে জয়পুরহাট চিনিকল। গত বছরের চেয়ে লোকসান কমেছে 16 কোটি টাকা। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। 2020 সালে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল। বেকার হয়ে পড়েন হাজার হাজার শ্রমিক কর্মচারী। বন্ধ হয়ে যায় জেলার সবচেয়ে বড় কর্মসংস্থানের পথ। সরকার পরিবর্তনের পরেই বন্ধ চিনিকলগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়। গত 15 ডিসেম্বর সেতাবগঞ্জ চিনিকলে আখমারাই শুরু হয়। চিনিকলটি লাভজনকভাবে পরিচালনার আশা করছে কর্তৃপক্ষ। ধাপে ধাপে আমরা উৎপাদনের দিকে যাব। প্রাথমিক এই 24-25 রোপণ মৌসুমে আখ রোপণের কার্যক্রম আমরা শুরু করেছি। যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং কারখানা 4 বছর যাবৎ বন্ধ থাকার কারণে তাৎক্ষণিকভাবে সেটা আমরা উৎপাদনে যেতে পারবো না। চলতি বছর 20 ডিসেম্বর থেকে জয়পুরহাটে আখমারাই শুরু হয়েছে। গত 1 বছরের লোকসান ছিল প্রায় 70 কোটি টাকা। এবার লোকসানের পরিমাণ কমেছে 16 কোটি টাকা। আখের মূল্যটা ভালো পাচ্ছি, যা বিধায় আমরা আবার আখ শুরু করেছি। ইনশাআল্লাহ আমি প্রতি বছরই লাগে কম বেশি, এবছর আমি 2 একর লাগাবো। গত বছর দাম পাচ্ছি এবং টাকা পয়সা নেন ক্লিয়ার, এজন্য 1 একর কুশার এই বছর আবার লাগাইছি। রংপুরে বন্ধ হয়ে যাওয়া শ্যামপুর এবং গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকলের আখ নিয়ে চলবে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকল। অন্যান্য যে কোনো ফসলের তুলনায় আখ আবাদ করে বেশি লাভবান হবে এবং এই উত্তরবঙ্গ ভারশিল্প প্রতিষ্ঠানটি বর্তমানে যে 1 মাস 1.5 মাস চলতেছে, এটা ইনশাআল্লাহ আগামীতে 3 মাস 3.5 মাস চলতে পারবে। চলতি মৌসুমে জয়পুরহাট চিনিকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3000 মেট্রিক টনের বেশি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।